বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই লেখাপড়া সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব প্রাচীন সভ্যতার অন্যতম একটি সভ্যতা হিব্রু সভ্যতা নিয়ে। প্রথমেই আলোচনা করা যাক হিব্রু জাতির উৎস। হিব্রুদের মূল নাম সম্পর্কে সন্দেহাতীতভাবে কোনো সঠিক তথ্য দেওয়া অত্যন্ত একটি কঠিন কাজ। প্রচলিত একটি মতে হাবিরু বা খাবিরু নাম থেকে হিব্রু নামটি আসছে। এটি হিব্রুদের শত্রুপক্ষের দেওয়া নাম, যার অর্থ বিদেশি, নিম্নবংশীয় বা যাযাবর। অন্য সূত্র মতে হিব্রু নামটি ইভার বা ইবার থেকে এসেছে। ইউফ্রেটিস নদীর অন্য তীর থেকে এসেছে বলেই তাদের নামকরণ করা হয়েছে হিব্রু, যার অর্থ যাযাবর বা বিদেশি। হিব্রু ও ইহুদি শব্দদ্বয়ের অর্থ এক হলেও হিব্রু শব্দটি প্রাচীনতর। পণ্ডিতদের অধিকাংশের মতে হিব্রুদের আদি বাস ছিল মরুভূমিতে বা আরব ভূমিতে। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হিব্রু সভ্যতার ভৌগোলিক অবস্থান, অর্থাৎ এই হিব্রু সভ্যতাটি কোথায় গড়ে উঠেছিল। সম্ভবত খ্রিস্টপূর্ব 18 অব্দে তাদের আদি পুরুষ আব্রাহাম বা হজরত ইব্রাহিম আসলামের নেতৃত্বে হিব্রুদের একটি দল তাদের স্বদেশ ভূমি ছেড়ে মেসোপটেমিয়ায় বসতি স্থাপন করে বা বসতি গড়ে তোলে। পরবর্তীকালে আব্রাহামের পুত্র জেকব বা হজরত ইয়াকুব তার নেতৃত্বে তারা পশ্চিম দিকে অগ্রসর হয়ে কেনান বা বর্তমান প্যালেস্টাইন দখল করে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। পশ্চিম এশিয়ায় অবস্থিত এই প্যালেস্টাইনের পবিত্র নগরী জেরুজালেমকে কেন্দ্র করে প্রাচীন হিব্রু সভ্যতার যাত্রা শুরু হয়। তাহলে অনলাইনে শিক্ষার্থীবৃন্দ, হিব্রু সভ্যতার যাত্রা শুরু হয় পবিত্র নগরী জেরুজালেমকে কেন্দ্র করে। প্যালেস্টাইনের দেশে এই সভ্যতাটির প্রথম যাত্রা শুরু হয়। দেশটির উত্তরে রয়েছে প্রাচীন ফিনিশিয়া বা বর্তমান লেবানন, দক্ষিণে সৌদি আরব, পূর্বে জর্ডান এবং পশ্চিমে ভূমধ্যসাগর। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই হিব্রু সভ্যতার যে লালন ভূমি বা যে দেশ, সেই দেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আবারও সুন্দর করে বুঝে নাও। এই সভ্যতার বা এই দেশের উত্তরে হলো প্রাচীন ফিনিশিয়া, যা বর্তমানে
লেবানন নামে পরিচিত, দক্ষিণে সৌদি আরব, পূর্বে জর্ডান এবং পশ্চিমে ভূমধ্য সাগর। তাহলে প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, তোমরা হিব্রু সভ্যতার যে দেশ, তার ভৌগোলিক আবহাওয়া বা ভৌগোলিক অবস্থানটা তোমরা জানতে পারলে। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হিব্রুদের রাজনৈতিক ইতিহাস। হিব্রু ভাষায় লেখা বাইবেলের প্রথম অংশ বা ওল্ড টেস্টামেন্ট বা পুরানো পথ গ্রন্থে আব্রাহাম থেকে 105 খ্রিস্টপূর্ব পর্যন্ত ইহুদিদের ইতিহাস জানা যায়। তাহলে বিষয়টা কি হলো, যে ওল্ড টেস্টামেন্ট বা পুরানো পথ গ্রন্থ থেকে হজরত ইব্রাহিম আসসালাম থেকে 1005 খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিক হিব্রুদের ইতিহাস জানা যায়। এরপর ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত শরীফ, যাকে ইহুদি জাতির প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, সেই ইব্রাহিম হয়তো 1900 কিংবা 1800 খ্রিস্টপূর্বাব্দে সেমেটিক বংশ উদ্ভূত ইহুদি ও আরবদের একটি দল নিয়ে প্রথমে উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় চলে আসেন এবং পরবর্তীকালে ইব্রাহিমের পুত্র জ্যাকব তাদের নিয়ে আধুনিক প্যালেস্টাইনে আধিপত্য প্রতিষ্ঠা করে। কথার অর্থ হলো যে ইব্রাহিমের পুত্র জ্যাকব, যিনি জ্যাকব নামে ইউরোপে পরিচিত, আমাদের এইখানে পরিচিত হলো তিনি একজন নবী হিসেবে পরিচিত। এই জ্যাকবের সুপরিচিত নাম ইসরায়েল অনুসারে তারা ইসরায়েলি হিসেবে পরিচিতি লাভ করতে থাকে। তাহলে কি হলো প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, জ্যাকবের সুপরিচিত নাম সেটা হলো ইসরায়েল। এই ইসরায়েল থেকেই তারা ইসরায়েলি হিসেবে নিজেদের পরিচয় দিতে থাকে। বর্তমানে তোমরা জানো ইসরায়েল নামে একটি দেশের উৎপত্তি হয়েছে, সেটাও এই ধর্ম বা এই ব্যক্তির পুরানো ধর্মীয় গ্রন্থ ওল্ড টেস্টামেন্টের মাধ্যমেই প্রতিষ্ঠা লাভ করেছে ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল। এবার আসা যাক, প্যালেস্টাইনে দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে আগমন করে, অর্থাৎ প্যালেস্টাইন থেকে তারা মিশরে চলে যায় এবং খ্রিস্টপূর্ব 1600 খ্রিস্টাব্দে তারা ফারাও রাজাদের, অর্থাৎ মিশরের ফারাও রাজাদের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হয়। এই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তির জন্য পরবর্তীকালে তাদের নতুন নেতা অর্থাৎ হজরত মুসা আসসালামের নেতৃত্বে হিব্রুদের দাস মুক্তি ঘটে এবং সিনাই উপদ্বীপে এসে নতুন আবাস তারা গড়ে তোলে। হিব্রুরা অর্থাৎ ইসরায়েলরা অর্থাৎ ইহুদিরা এই সিনাই উপত্যকায় হজরত মুসা আসসালামের নেতৃত্বে নতুন আবাস গড়ে তোলে। হজরত মুসা আসসালামের নেতৃত্বে হিব্রুদের জাতিকে কেবল একত্রিতই করা হয়নি, বরং একঈশ্বরবাদী হিসেবে উপাসনায় আকৃষ্ট করে। অর্থাৎ এখানে বলা হচ্ছে হজরত মুসা আসসালাম এই ইহুদিদের জাতিদেরকে শুধুমাত্র একত্রই করেননি, তাদের মাঝে এক ঈশ্বরবাদী
চিন্তা চেতনার বিকাশ লাভ করতে তিনি সক্ষম হয়েছিলেন। খ্রিস্টপূর্ব 1025 অব্দে হিব্রুরা জনপ্রিয় নেতা শাওলের নেতৃত্ব গ্রহণ করে এবং অতঃপর সমান নেতা ডেভিড বা হজরত দাউদ আসলামের সাংগঠনিক দক্ষতায় উন্নত সভ্যতা গড়ে তোলে। বিচক্ষণ ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন রাজা সুলাইমান হিব্রু সভ্যতার ক্রমবিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সুলাইমানের মৃত্যুর পর হিব্রু জাতির অধঃপতন নেমে আসে এবং সাম্রাজ্য দ্বিধা বিভক্ত হয়ে যায়। অবশেষে খ্রিস্টপূর্ব 722 অব্দে এই সাম্রাজ্য আসিরীয়দের দ্বারা অধিকৃত হয় এবং খ্রিস্টপূর্ব 586 খ্রিস্টাব্দে ক্যালিডীয় রাজা নেবুচাঁদের জুডাহ অধিকারের মধ্য দিয়ে এই সভ্যতার পতন ঘটে। অর্থাৎ প্যালেস্টাইনকে কেন্দ্র করে ইহুদিরা বংশ পরম্পরায় যে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল সেটা 586 খ্রিস্টপূর্ব পর্যন্ত বিদ্যমান ছিল। এরপরে তারা কাদের অধীনে চলে যায়? এইটা আসিরীয়দের দ্বারা অধিকৃত হয়ে হিব্রু সভ্যতার পতন ঘটে। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হিব্রুদের প্রাচীন সভ্যতায় কি কি অবদান ছিল। 1 নম্বরে আসা যাক তাদের প্রশাসনিক ব্যবস্থা। প্রাথমিক পর্যায়ের না হলেও একটা সময় হিব্রুরা শক্তিশালী প্রশাসনিক ব্যবস্থা তৈরিতে মনোযোগী ছিল। রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী সম্পন্ন শাসক ডেভিড একটি কেন্দ্রীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। রাজা সুলাইমান কেন্দ্রীয় কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি 12টি প্রদেশকে বিভক্ত করেন। অর্থাৎ সুলাইমান আসসালাম যিনি রাজা ছিলেন তিনি কেন্দ্রে একটি প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন এবং তার সাম্রাজ্যটিকে 12টি প্রদেশে বিভক্ত করেছিলেন। তিনি একটি ইহুদি সিভিল সার্ভিস প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এখানে বলা হচ্ছে হজরত সুলাইমান আসসালাম যিনি রাজা ছিলেন তিনি কী করেছিলেন? একটি ইহুদি সিভিল সার্ভিস অর্থাৎ বেসামরিক প্রশাসনিক কাঠামো তিনি গড়ে তুলেছিলেন এবং এমন কর ব্যবস্থা চালু করেন যেখানে ধনী অঞ্চলগুলোতে বেশি এবং দরিদ্র অঞ্চলগুলোতে কম কর দিতে হতো। অর্থাৎ এর মধ্য দিয়ে তিনি একটি সাম্যমূলক কর ব্যবস্থা প্রবর্তন করতে সক্ষম হয়েছিলেন। তিনি বলতে রাজা সুলাইমান অর্থাৎ হজরত সুলাইমান আসসালাম। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হিব্রুদের ধর্মীয় ক্ষেত্রে কি কি অবদান ছিল। মানব সভ্যতায় ধর্মীয় ভাবধারার উন্মেষে হিব্রুদের অবদান অপরিসীম। পৃথিবীর ইতিহাসে তারাই প্রথম একেশ্বরবাদের ধারণা প্রচার করে প্রচণ্ড আলোড়ন তুলেছিল। অর্থাৎ পৃথিবীতে বিশেষ করে প্রাচীন সভ্যতায় হিব্রুরা অর্থাৎ ইহুদিরা, হিব্রু জাতিরা, হিব্রু ভাষাভাষীরা প্রথম মানব জাতিকে আল্লাহ যে এক বা ঈশ্বর যে এক বা গড যে এক এই ধারণাটি
তারা অত্যন্ত চমৎকারভাবে মানুষের ভিতরে প্রবেশ করাতে সক্ষম হয়েছিল এবং মানুষের ভিতরে একটি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এক্ষেত্রে হজরত মুসা আসসালাম, হজরত দাউদ আসসালাম এবং হজরত সুলাইমান আসসালামের ধর্মচিন্তা প্রাধান্যযোগ্য, অর্থাৎ এদের মধ্য দিয়েই মূলত একেশ্বরবাদী চিন্তার বিকাশ ঘটেছিল। তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট যাদের ধর্মগ্রন্থ, অর্থাৎ ইহুদিদের বা হিব্রুদের ধর্মগ্রন্থ হল ওল্ড টেস্টামেন্ট বা তাওরাত। ঐতিহাসিক সাহিত্য গ্রন্থ হিসেবেও এর মূল্য সর্বজন স্বীকৃত, অর্থাৎ এই তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট একটি শুধু ধর্মীয় পবিত্র গ্রন্থই নয়, এটা ইতিহাসেরও একটি জ্বলন্ত সাক্ষী হিসেবে সমস্ত ঐতিহাসিকদের কাছে একটি প্রামাণ্য দলিল। এই গ্রন্থে খ্রিস্টপূর্ব 850 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 125 অব্দ পর্যন্ত লিখিত 39টি পুস্তক সন্নিবেশিত হয়েছে। হিব্রুদের মতে দেবতা যেহোবা তার একমাত্র ঈশ্বর। তাদের ধর্ম মূলত 5টি পর্ব, যথা মুসা পূর্ব স্তর, নির্দিষ্ট দেবতাদের স্তর, নবীদের আগমনের স্তর, বিদেশ প্রভাবিত স্তর ও পারস্য প্রভাবিত স্তর পেরিয়ে সর্বশেষে একেশ্বরবাদের ধারণা বিকাশ লাভ করেছিল। তবে ইসলামের নিরাকার আল্লাহর স্থলে যেহোবাকে হিব্রুরা আকার বিশিষ্ট ঈশ্বর একেশ্বর মনে করত, অর্থাৎ ইসলামের যে নিরাকার আল্লাহ, এর স্থলে ইহুদিরা আকার বিশিষ্ট, হিব্রুরা আকার বিশিষ্ট একেশ্বরকে মনে করত। এই গেল ইহুদিদের ধর্মীয় ক্ষেত্রে অবদান বা ধর্মীয় বিশ্বাস। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব হিব্রুদের দর্শন ক্ষেত্রে কি কি অবদান ছিল। বিশ্ব সভ্যতার ইতিহাসে গ্রীকদের পূর্বে হিব্রুরাই বিস্ময়কর দর্শন চিন্তা করেছিল, অর্থাৎ আমরা নানা সভ্যতা, নানা দেশের ইতিহাস, ঐতিহ্য, দর্শন ঘাটলে যেটা দেখতে পাই সেটা হলো গ্রীকদের যে দর্শন চিন্তা, বিশেষ করে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এর পূর্বে যে দর্শন চিন্তার কথা আমরা বলতে পারি, সেইটা প্রথম মানবের ভিতরে আনতে সক্ষম হয়েছিল এই হিব্রু জাতি। তাদের দর্শন মানুষ ও জীবন সম্পর্কে নতুন ধারণা দিয়েছিল। ওল্ড টেস্টামেন্টের বুক অফ প্রোভার্বস এবং অ্যাপোলজিক্যাল বুক অফ ইনসিলটিপিয়া গ্রন্থ থেকে হিব্রুদের প্রাথমিক দর্শন সম্পর্কে জানা যায়। হিব্রু দর্শন মতে বিশ্ব ব্রহ্মাণ্ড একটি যন্ত্র বিশেষ, যা কোনো নির্দিষ্ট গন্তব্য ছাড়াই আবর্তিত হয়। তাদের ধারণা মতে মানুষ অদৃষ্টের দ্বারা পরিচালিত এবং মৃত্যু পরবর্তী আত্মা বা জীবনের অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ না থাকায় তা গ্রহণযোগ্য নয়। হিব্রু দর্শনের বক্তব্য মানুষের খ্যাতি, ধন, ঐশ্বর্য, আনন্দ ইত্যাদি একটি ফাঁদ বিশেষ এবং এর পরিণতি একটি বিভ্রান্তির মধ্য দিয়ে ঘটে থাকে। তাহলে প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, তাদের
ধর্মচিন্তা এবং দর্শন চিন্তা অন্যান্য জাতির ধর্ম দর্শন চিন্তা থেকে কিছুটা হলেও পার্থক্য বিদ্যমান। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা হিব্রু সভ্যতায় তারা সাহিত্যে কী অবদান রেখেছিল সে বিষয়ে আলোচনা করব। প্রাচ্যের যে কোনো প্রাচীন সাহিত্যকর্ম থেকে হিব্রু সাহিত্য ছিল উন্নততর, অর্থাৎ মেসোপটেমিয়া, মিশর সহ এই মধ্যপ্রাচ্যের অঞ্চলে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল এবং এই যে সভ্যতার সাহিত্যকর্ম ছিল তার ভিতরে হিব্রু সভ্যতার সাহিত্য ছিল উন্নততর, অর্থাৎ উন্নত মানের। ওল্ড টেস্টামেন্টের মধ্যেই তাদের সাহিত্যকর্মের নিদর্শন পাওয়া যায়। ধর্ম ছাড়া হিব্রু সাহিত্যের মূল বিষয়বস্তু হচ্ছে বীর গাথা, যুদ্ধ সঙ্গীত ও ভবিষ্যৎবাণী। ধর্মের মূল বিষয়বস্তু ছাড়াও বিভিন্ন গোত্র বা জাতির বীর গাথা, যুদ্ধ সঙ্গীত এবং ভবিষ্যৎবাণী ছিল তাদের সাহিত্যের উপজীব্য বিষয়। সলমনের সঙ্গীতনামা হচ্ছে হিব্রু সাহিত্যের প্রখ্যাত প্রেমের উপাখ্যান। এছাড়া জবের পুস্তক এবং রাজা ডেভিডের সালমসের পুস্তক তাদের অন্যতম সাহিত্যকর্ম। এসব সাহিত্যকর্মে রাজতন্ত্রের ঘটনা, শাসন কার্যের নাটকীয় কাহিনী, মহিলাদের অবস্থান ও চরিত্র, নীতি নৈতিকতা, কুকর্মের প্রতি অবজ্ঞা ইত্যাদি স্থান পেয়েছিল। তাহলে প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি হিব্রু জাতির সভ্যতায় সাহিত্যে যে অবদান এবং সাহিত্যের যে উপজীব্য বিষয় ছিল সেখানে প্রধানত রাজতন্ত্রের ঘটনা, শাসনকার্যের নাটকীয় কাহিনী, মহিলাদের অবস্থান এবং চরিত্র, তারপরে নীতি ও নৈতিকতা, কুকর্মের প্রতি অবজ্ঞা ইত্যাদি সাহিত্যকর্মে স্থান পেয়েছিল। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা হিব্রু জাতির আইনশাস্ত্রে কী অবদান ছিল সে বিষয়ে আলোচনা করতে পারি। আইন প্রণয়নেও হিব্রুদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাদের আইন প্রাচীন ক্যানোনাইট ও ব্যাবিলনীয় আইন দ্বারা প্রভাবান্বিত হলেও তাতে বেশ কিছু উন্নত ও যুগোপযোগী ধারা ছিল। তাদের আইনের ধারা নিয়ে ওল্ড টেস্টামেন্টের পঞ্চম পুস্তকে বুক অব ডিউটোমারি রচিত হয়েছে। তাই এই আইনকে ডিউটেরোনোমিক কোড বলা হয়। এই আইনে দাসদের মুক্তি, সূক্ষ্ম বিচার, দানশীলতা, উদারতা, বিচারক ও সরকারি কর্মচারীদের দায়িত্ব কর্তব্য, সুদ, ঋণ, জাদুটোনা ইত্যাদি সম্পর্কে শাস্তি ও দিক নির্দেশনামূলক ধারণা রয়েছে। এ গেল আইনশাস্ত্রে হিব্রুদের অবদান। এবার আসা যাক হিব্রু জাতি শিল্পকলা ও স্থাপত্যে কী অবদান রেখেছিল। শিল্পকলা ও স্থাপত্যের কিছু কিছু নিদর্শনের মাধ্যমে এক্ষেত্রে হিব্রুদের দক্ষতার প্রমাণ পাওয়া যায়। পরাক্রমশালী রাজা সুলাইমান জেরুজালেমকে সমৃদ্ধ নগরীতে পরিণত করে। তার সর্বশ্রেষ্ঠ কৃতি সুলাইমানস টেম্পল হেরোদ কর্তৃক ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত শিল্প জগতের
এক বিস্ময়। 1947 সালে আবিষ্কৃত ডেড সি স্ক্রল বা মরুসাগরের দস্তাবেজ এবং জেরুজালেমে প্রাপ্ত চিত্রশোভিত কিছু সিলের মাধ্যমে হিব্রুদের চিত্রশিল্পের দক্ষতার পরিচয় মেলে। এছাড়া একটি গুহার অভ্যন্তরে 50টি মৃৎ পাত্রে চামড়ার উপর হিব্রু ভাষায় লিখিত এই স্কেচগুলি খ্রিস্টপূর্ব 130 থেকে 67 অব্দ পর্যন্ত ওই অঞ্চলে একটি ধর্মীয় গোষ্ঠীর অবস্থান প্রমাণ করে। তাহলে প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রাচীন সভ্যতায় হিব্রুদের বা হিব্রু জাতির অবদান কী ছিল সে বিষয়ে সবিস্তারে আলোচনা করলাম। এখান থেকে আমরা জানতে পারলাম হিব্রু জাতি কারা, হিব্রু জাতির রাজনৈতিক কী পরিচয় ছিল, প্রশাসন ক্ষেত্রে তারা কী অবদান রেখেছিল, ধর্মীয় ক্ষেত্রে কী অবদান রেখেছিল, দর্শনশাস্ত্রে তাদের কী অবদান ছিল, সাহিত্যকর্মে তাদের কী অবদান ছিল, আইনের ক্ষেত্রে তাদের কী অবদান ছিল এবং শিল্পকলা ও স্থাপত্যে তাদের কী অবদান ছিল, এই বিষয়গুলো আমরা মোটামুটি উল্লেখ করতে পারলাম আজকের ক্লাসে। প্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের ক্লাস হিব্রু সভ্যতার মধ্যেই সমাপ্ত রেখে হিব্রু সভ্যতা সম্পর্কে জেনে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করো এবং মনোযোগ সহকারে লেখাপড়া করো, জীবনকে উন্নততর করো। এই বলে সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।